নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সুদি ইউনুসের খেল খতম। ইউনুস যে একজন প্যাথোলজিক্যাল লায়ার সেটা আমরা বুঝেই গিয়েছিলাম, তা আরও একবার প্রমাণিত হলো। কিরকম? ভারত সরকার সংসদে পরিসংখ্যান দিয়ে জানিয়েছে শুধুমাত্র 2024 সালের 8ই ডিসেম্বর পর্যন্ত, তার মধ্যে 5ই আগস্ট থেকে 8ই ডিসেম্বর এই সময়টাকে লক্ষ্য রাখতে হবে, 2200 হামলা হয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের উপর, বিশেষ করে সনাতনীদের উপর। তাদের ধর্মস্থানকে অপবিত্র করা হয়েছে, মাতৃশক্তির সম্ভ্রমহানি হয়েছে, খুন হয়েছেন। এমনকি এক মাতৃশক্তিকে চট্টগ্রামে এমনভাবে খুন করা হয়েছে এবং গলা থেকে কণ্ঠীর মালাটাও ছিনিয়ে নেওয়া হয়েছে। এরকম বহু ঘটনা ঘটেছে। এগুলো তাও তো ধর্মীয় সংখ্যালঘুরা সাহস করে অভিযোগ জানাতে পেরেছেন। অভিযোগ জানাতে পারেননি এমন ঘটনা আরো 4 গুণ। ধরে রাখুন প্রায় 9 থেকে 10,000 এরকম ঘটনা ঘটেছে বাংলাদেশে 5ই আগস্ট থেকে ওই 8ই ডিসেম্বর পর্যন্ত। মাতৃমূর্তি অবমাননা হয়েছে, আমাদের প্রতিমা ভাঙচুর করা হয়েছে। সম্প্রতি আর একটা ছবি এসছে যেখানে প্রতিমা ভাঙচুর করা হয়েছে, কিন্তু কারুর কোনো হেলদোল নেই। শুধু ইউনুস বিষয়টাকে ভারতীয় মিডিয়ার অতিরঞ্জন অপপ্রচার বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু বিষয়টা যে তা নয় সেটা বাংলাদেশের মানুষ মাত্রই জানেন। আমাকে প্রচুর মানুষ বাংলাদেশ থেকে ফোন করেন, ইমেল করেন। তারা কিন্তু সবাই বেশিরভাগ হচ্ছে ধর্মে মুসলমান। তারা উদ্বেগ প্রকাশ করছেন। তাদের বক্তব্য হচ্ছে যে শুধু ইউনুস তার জঙ্গি সহযোগীদের নিয়ে দেশটাকে কার্যত অন্ধকার যুগে নিয়ে যাচ্ছে। এটাই হওয়ার ছিল, কারণ মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এখন শাসন ক্ষমতায়। তারা বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না, যেন তেন প্রকারেও বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ককে মজবুত করতে চায়। এই যে ধরুন সয়াবিন তেল বাংলাদেশে আকাল পড়েছিল, ভারত থেকে আমদানি করা যাচ্ছিল না, 8 টাকা লিটারে দাম বেড়ে গেছে। ভাবুন, তারপর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মেসি আর নেইমারের দেশ থেকে জাহাজে করে সয়াবিন তেল আমদানি করা হয়েছে। সেগুলো অপরিশোধিত তেল, সেগুলোকে শোধন করে বাজারে নিয়ে যেতে সময় লাগবে, কিন্তু যা চাহিদা তার কণামাত্র পূরণ হবে এই আমদানির ফলে। চট্টগ্রাম বন্দরে দ্বিতীয় পাক জাহাজ এসছে, অনেকগুলো কন্টেনার। আগে যে জাহাজটা এসছিল তার থেকেও কন্টেনারের সংখ্যা দ্বিগুণ। তাতে নাকি বস্ত্রশিল্পের প্রয়োজনীয় কাঁচামাল, চিনি ইত্যাদি রয়েছে আর কি। দেখুন, বাংলাদেশের ব্যবসায়ীদের উপর জঙ্গি জেহাদিরা চাপ দিচ্ছেন যে বেশি দাম দিয়ে হলেও পাকিস্তান থেকে কাঁচা মাল আমদানি করার জন্য। ব্যবসায়ীরা ভয়ে মেনে নিচ্ছেন। তাহলে কি হচ্ছে? কাঁচামাল আমদানির খরচ বাড়ছে। তাহলে কাঁচামাল আমদানির খরচ বাড়লে পণ্য উৎপাদনের খরচ বেড়ে যায়। তাহলে যে সস্তায় যে রপ্তানি করতো বাংলাদেশের বস্ত্রশিল্প, সেটা ধাক্কা খাচ্ছে। 100 বিলিয়ন মার্কিন ডলার 2025 সালে বস্ত্রশিল্প রপ্তানি করে বিদেশি মুদ্রা উপার্জন করার লক্ষ্যমাত্রা ধার্য হয়েছিল বাংলাদেশে। 1 বছর আগেও 80 বিলিয়ন মার্কিন ডলার তারা রপ্তানি করে পেয়েছে, কিন্তু এবার সেটা অনেক কমে যাবে। অনেক বড় বড় কনগ্লোমারেট, যাদের রিয়েল এস্টেট আছে, বস্ত্রশিল্প আছে, তারপরে সেমিকন্ডাক্টর আছে, মিডিয়া আছে, তারা ঢুকছে। বেক্সিমকো 172টা কোম্পানি ছিল এই মাদার কোম্পানির আন্ডারে সাবসিডিয়ারি, তার মধ্যে 36টা দেওয়ালিয়া হয়ে যাবে। যে বিপুল পরিমাণ ঋণ তারা নিয়েছিল বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে, সেই ঋণ কার্যত অনাদায়ী ঋণে
পরিণত হবে। এই হচ্ছে পরিস্থিতি। তারপর বাংলাদেশের বস্ত্র শিল্পে উচ্চ পদে বহু ভারতীয় কাজ করতেন, ডিজাইনার, টেকনোক্র্যাট, উচ্চপদস্থ আধিকারিক। যেভাবে ভারত বিরোধিতা সুর চড়ছে বাংলাদেশে, বহু ভারতীয় আর বাংলাদেশে থাকছেন না, তারা চলে এসছেন। তাই দক্ষ ম্যান পাওয়ার, বিশেষ করে ম্যানেজারিয়াল স্কিল এবং ডিজাইনের জন্য ভারতীয়রা ওখানে ছিলেন, তারা চলে এসছেন। আর এর ফলে ভারতের কোয়েম্বাটুর বলুন, লুধিয়ানা বলুন, নয়ডা বলুন, ওইখানে এই বস্ত্রশিল্প ফ্লারিশ করছে। আমরা আশা করছি প্রায় 3 বিলিয়ন অতিরিক্ত রেভিনিউ আমরা পাবো বস্ত্রশিল্প মানে পোশাক আশাক রপ্তানি করে। এই হচ্ছে ইউনূসের বেসিক মতলব, অর্থাৎ বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করো। শেখ হাসিনার সঙ্গে ও প্রতিশোধ নিতে চাইছে শেখ হাসিনার উপরে। তার কারণ শেখ হাসিনা গ্রামীণ ব্যাংকের অনেক বেআইনি কাজকর্ম ধরে ফেলেছিলেন। তিনি ইউনূসের উপর প্রায় 600 কোটি টাকা কর ধার্য করেছিলেন। ইউনূস কিন্তু একটা কাজ করেছেন, তার নিজের উপর যে কর ধার্য করেছিল সরকার, সেই কর মুকুব করে দিয়েছেন এবং গ্রামীণ ব্যাংকে 2029 সাল পর্যন্ত করমুক্ত ব্যবসা চালাবার অধিকার দিয়েছেন। এটা হচ্ছে ইউনূসের অ্যাচিভমেন্ট। ব্যক্তি স্বার্থ, পরিবারের স্বার্থ সব সুরক্ষিত রাখলেন, আর বাংলাদেশের সাধারণ মানুষ 90 টাকা কেজি দরে নতুন আলু কিনছেন। সমস্ত শাক সবজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। বাংলাদেশের মানুষ মাছ খেতে ভালোবাসেন, আমরাও বাসি, কিন্তু মাছ বাজারে গিয়ে কিনবেন কি করে? তাই বাধ্য হয়ে মাছের কাঁটা কিনে মাছ খাওয়ার স্বাদ মেটাচ্ছেন। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র সাংবাদিক বৈঠক করেছেন 20 ডিসেম্বর, রণধীর জয়সওয়াল। সেখানে তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন যে ইউনূসের উপদেষ্টা, নিষিদ্ধ হিজবুত তাহরিরের সদস্য, অভ্যুত্থানের মাস্টার মাইন্ড মাহফুজ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটা ম্যাপ প্রকাশ করেছিলেন। তাতে পশ্চিমবঙ্গের অনেক জেলা এবং সমস্ত উত্তর পূর্ব ভারতকে নিয়ে একটা নতুন বাংলাদেশের কথা তিনি বলেছিলেন। তার বক্তব্য ছিল পুরনো বন্দোবস্ত আর চলবে না, নতুন বন্দোবস্ত কায়েম করতে হবে এবং একটা নতুন বাংলা করতে হবে, কারণ যে বাংলাদেশ এখন আছে সেটা পোকায় কাটা বাংলাদেশ। সেই নতুন বাংলাদেশ তৈরি না হলে বাংলাদেশের মুক্তি ত্বরান্বিত হবে না। এবং একই সঙ্গে 75 সালে মুজিব হত্যাকে সমর্থন করেছে এই জঙ্গি, কিন্তু ইউনূস কোনো ব্যবস্থা নিয়েছে তার জঙ্গি সহযোগীর বিরুদ্ধে, মাস্টার মাইন্ডের বিরুদ্ধে? নেয়নি, নিতে পারবে না। তার কারণ কি? ওই জঙ্গি জিহাদিদের সমর্থনে হতবীর্য ইউনূস এখন ক্ষমতায় আছে। তার লক্ষ্য হচ্ছে রাষ্ট্রপতি হওয়া। এই পদে উন্নীত হওয়ার জন্য বাংলাদেশের স্বার্থ যদি বিসর্জন দিতে হয়, বাংলাদেশকে যদি আবার প্রস্তর যুগে ফিরিয়ে আনতে হয়, তিনি সেটাই করবেন, শুধুমাত্র ব্যক্তিগত আকাঙ্ক্ষাকে চরিতার্থ করার জন্য। বাংলাদেশের মানুষ যদি চান, এটাই হবে, আমাদের কিছু বলার নেই। আর বাংলাদেশের মানুষ যদি মনে করেন যে শুধু ইউনূসকে পশ্চাৎ দেশে লাথি মেরে তারা তাড়াবেন, তারাও সেটা করতে পারে। সিদ্ধান্ত বাংলাদেশের মানুষকে নিতে হবে। তারা নিজেরা তাদের নিজেদের অভিজ্ঞতা থেকে বুঝছেন যে ইউনূস একজন ভণ্ড, প্রতারক, সুদখোর, বাংলাদেশের স্বার্থ বিরোধী একজন মানুষ। তিনি সবসময় নিজের ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দেন। তার কাছে বাংলাদেশের যুব সমাজের স্বার্থ, দেশের স্বার্থ কোনোটাই প্রায়োরিটি পায় না। এতদিনে আশা করি বাংলাদেশের মানুষ শুধু ইউনূসের কাজকর্ম সম্পর্কে সম্যক ধারণা করতে পেরেছেন। এই বৃদ্ধ তার ব্যক্তিগত রাগ মেটাচ্ছেন বাংলাদেশের 17 কোটি জনগণকে কার্যত অন্ধকারে ঠেলে দিয়ে। এই যে পশ্চিমবঙ্গ থেকে জঙ্গি জেহাদিদের ধরা হয়েছে, প্রথমে ধুবড়িতে, সেখান থেকে সন্ধান পেয়ে মুর্শিদাবাদে হরিহরপাড়া, একজন কেরল থেকে। এটা সব স্লিপার সেল।
এরা রিক্রুটমেন্ট ড্রাইভে ছিল, এদের কাছে সব জেহাদি পত্রপত্রিকা, অনেকগুলো ফোন, ল্যাপটপ পাওয়া গেছে। এরা আনসার আল্লাহ বাংলা টিমের সদস্য। এই আনসার আল্লাহ বাংলা টিমের নেতাকে জসিমউদ্দিন রহমানি, তাকে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেই জেল মুক্তি করেছিল। সেরা মাইক ফুঁকতে ফুঁকতে একটা খোলা জিপের উপর দাঁড়িয়ে নিরাপত্তা রক্ষী পরিবেষ্টিত হয়ে জেল থেকে বেরিয়েছে। বেরিয়েই ভারতের বিরুদ্ধে বিষোদগার, ভারতকে রক্তাক্ত করার হুমকি দিচ্ছে এবং পরিকল্পনা করছে। এই জসিমউদ্দিনের অনুগামীরাই কিন্তু সীমান্ত পেরিয়ে ভারতবর্ষে ঢুকেছিল, জাল পাসপোর্ট চক্রের ব্যবসা ফিদে বসেছিল। এদের লক্ষ্য কিন্তু চিকেন নেক। দেখবেন বাংলাদেশের এই জিহাদিরা বারবার করে হুমকি দিচ্ছে যে চিকেন নেককে আমরা আক্রমণ করব। তাহলে চিকেন নেককে যদি আমরা আক্রমণ করতে পারি, তাহলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে মেনল্যান্ড ইন্ডিয়ার যোগাযোগটা বিচ্ছিন্ন হবে। এসব হুঙ্কার দেয়া সহজ, এগুলো করতে আসলে কি পরিণতি হবে বাংলাদেশের 17 কোটি মানুষ যেন ভেবে দেখেন। পাকিস্তান জানে সার্জিক্যাল স্ট্রাইকের অভিঘাত কি হতে পারে। অতএব এই হচ্ছে ইউনূসের শাসনকালে বাংলাদেশের অবস্থা। D8 বৈঠকে কায়রোতে গিয়ে দেখা করলেন, শাহবাজ শরীফের সঙ্গে একান্তে কথা বললেন, ভিসা সহজ হবে বাংলাদেশি ন্যাশনালসের জন্য, জিনিসপত্র বাংলাদেশ থেকে আমদানি হবে, সব ঠিক আছে। নওয়াজ শরীফ আসবেন জানুয়ারি মাসে, আসতেই পারেন, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। কারণ ভুট্টো কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশে এসেছিলেন, স্বয়ং শেখ মুজিব তাকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানিয়েছিলেন। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, পাকিস্তান একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। দুদেশের রাষ্ট্রপ্রধান আলাদা করে কথা বলতে পারেন, তাদের দেশের স্বার্থ সুরক্ষিত রাখার জন্য নীতি প্রণয়ন করতে পারেন, একে অন্যকে নিজেদের দেশে আমন্ত্রণ করতে পারেন। এটা নিয়ে আমাদের বলার কিছু নেই। আমাদের আশঙ্কা হচ্ছে অন্য জায়গায়। কারণ 71 সালে ভারতের সঙ্গে যুদ্ধে হার পাকিস্তান মেনে নিতে পারেনি। তারপরে ভুট্টো বলেছিলেন 1000 বছর ধরে হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ করব। শেখ হাসিনার সময় বাংলাদেশে জঙ্গি জেহাদিদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চালিয়েছিল বাংলাদেশ প্রশাসন। বিশেষ করে হোলি আর্টিজান কাফের ওই মারাত্মক ঘটনার পর জঙ্গি জেহাদিদের ধরপাকড়, তাদের পরিকাঠামো ভেঙে দেওয়া, সবকিছুই করেছিলেন শেখ হাসিনার সরকার। এবং পাকিস্তানের সঙ্গে ওই নামমাত্র কূটনৈতিক সম্পর্ক ছিল, সরাসরি কোনো বিমান চলাচল ছিল না, আর পণ্যবাহী জাহাজ আসার তো কোনো প্রশ্নই ওঠে না। এখন মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি যেহেতু ইউনূসের পিছনে ঢাল হিসাবে দাঁড়িয়েছে, ইউনূস তাদের মনোরঞ্জন করার জন্য পাকিস্তানের সঙ্গে মাখামাখি করছেন। দেখুন, পাকিস্তান থেকে আপনি আপনার বস্ত্রশিল্পের কাঁচামাল আনলে তার খরচ কয়েক গুণ বাড়বে। 27% রপ্তানি বৃদ্ধি পেয়েছে ভারত এই বাংলাদেশ পাকিস্তানের মধ্যে, কিন্তু তাও সেটা 115-16 মিলিয়ন ডলার। ভারতের সঙ্গে এখনো 2000 মিলিয়ন ডলারের বেশি দ্বিপাক্ষিক বাণিজ্য। তো বাংলাদেশের ব্যবসায়ীরা বাধ্য হয়ে মেনে নিচ্ছেন, চাপ দিচ্ছে জঙ্গি জেহাদিরা, তোমরা লস করো তাও ভালো, কিন্তু পাকিস্তান অর্থনৈতিকভাবে ঢুকছে, তাকে বরাদ দিলে পাকিস্তানে কিছু সাশ্রয় হয়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. This is the reason. এই যে সার্ক নাকি ইউনূস পুনর্গঠন করবে। আরে ভারতকে বাদ দিয়ে সার্ক হয়? 2016 সালে উড়ি সেনাঘাঁটিতে হামলার পর ভারত সার্ক কার্যত অ্যাবান্ডন করে দিয়েছে। এখন সার্কের সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডুতে। 1985 সালে সার্ক গঠিত হয়, রাজীব গান্ধী প্রধানমন্ত্রী, এরশাদ প্রেসিডেন্ট। কিন্তু ভারত যদি সার্কের পুনর্গঠনের ব্যাপারে উৎসাহী না হয়, ওই সার্কের কোনো ভবিষ্যৎ নেই, যতই ইউনূস আর শাহবাজ শরীফ লাফালাফি করুন না কেন। একটা হচ্ছে টেররিজম অ্যান্ড এক্সট্রিমিজম অ্যান্ড অর্গানাইজড ক্রাইমের ধাত্রীভূমি পাকিস্তান, আর তার দোসর বাংলাদেশ,
বর্তমান দোসর, তারাও কিন্তু ওই এক্সট্রিমিজম, টেরোরিজম অ্যান্ড অর্গানাইজড ক্রাইমের ধাত্রীভূমি হতে চলেছে। তাই ইউনূস যতই সার্কের পুনর্গঠন চাক না কেন, যতক্ষণ না পাকিস্তান তাদের ঘোষিত অবস্থান যে দিনে ভারতের সঙ্গে বাণিজ্য করব, রাতে অন্ধকারে সন্ত্রাসবাদীদের ভারতে ঢুকিয়ে দেব, এই পলিসি থেকে সরে না আসছে, ততক্ষণ পর্যন্ত কোনো সার্ক পুনর্গঠন হবে না। ইউনূসের এই আশা পূরণ হবে না। ভারতীয় উপমহাদেশে আমরা শেষ কথা বলবো, এতে কারোর আপত্তি থাকতে পারে, এটাই হচ্ছে বাস্তব। ভারতের যা অর্থনৈতিক শক্তি, ভারতের যা সামরিক শক্তি, ভারতের যা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, ভারতের যা দক্ষ ওয়ার্কফোর্স, তাদের পাকিস্তান, বাংলাদেশ এরা ধর্তব্যের মধ্যেই আসে না। দেখুন, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট প্রথমে কিন্তু ভারতকেই বেছে নিলেন। ভারত শ্রীলঙ্কাকে বুঝিয়েছে, তোমরা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে আছো, খুব ভালো কথা, তোমাদের স্বাধীন সার্বভৌম দেশ, তোমরা সিদ্ধান্ত নিতে পারো, কিন্তু ঋণের ফাঁদে পড়লে দেউলিয়া হয়ে যাবে। দিশারা নায়েক এগ্রি করেছেন, ভারত বলেছে আমরা ইনভেস্ট করব, ঋণ নয়, এড দেব, গ্র্যান্টিন এড, আর যা ঋণ আছে সেটাকে ইকুইটিতে কনভার্ট করব। এবং দিশারা নায়েক কি বলেছেন, যে শ্রীলঙ্কার মাটি থেকে ভারত বিরোধী কোনো কার্যকলাপ তার প্রশাসন বরদাস্ত করবে না। শ্রীলঙ্কার যারা সিভিল সার্ভেন্ট হবেন, এরকম 1500 জন ভারতবর্ষে ট্রেনিং নেবেন। মানে আমাদের এখানে যারা ইউপিএসসি পাস করেছেন, যারা আইএস আইপিএস হবেন, তারা যেরকম ভাবে প্রশিক্ষণ নেন কর্মজীবন শুরুর আগে, শ্রীলঙ্কার যারা সিভিল সার্ভেন্ট অ্যাসপিরেন্ট তারাও ভারতবর্ষে প্রশিক্ষণ নেবেন। এবার ভাবুন, তারা প্রশিক্ষণ নিয়ে বেরোলে ধীরে ধীরে তাদের পদোন্নতি হবে, তারা শ্রীলঙ্কা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন হবে। ভারতেও সরকারি প্রশাসনে এই আইএস আইপিএসরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যাবেন পদোন্নতি হতে হতে। তখন ধরুন ভারত শ্রীলঙ্কার মধ্যে কোনো চুক্তি হবে, ধরুন শ্রীলঙ্কার রেল বোর্ডের চেয়ারম্যান এমন একজন হলেন যিনি ভারতবর্ষে রেল বোর্ডের চেয়ারম্যানের ব্যাচমেট, একসঙ্গে তারা ভারতবর্ষ ট্রেনিং নিয়েছে। তখন তো অনেক সহজে কোনো জটিলতা থাকলে সেই জটিলতার নিরসন হবে। এটা হচ্ছে ভারতের কূটনীতির সাফল্য। এই যে নেপাল অগ্নিবীর প্রকল্প নিয়ে নেপালের আপত্তি ছিল, বলছিল এরকম ভাবে কয়েক বছর চাকরি করে এগুলো বেকার হয়ে যাবে। আমাদের সেনাপ্রধান নেপালে 4 দিনের জন্য গিয়েছিলেন, সেখানকার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, এবং শোনা যাচ্ছে অগ্নিবীর প্রকল্পে আবার গোর্খারা পার্টিসিপেট করবেন। তাহলে আস্তে আস্তে শ্রীলঙ্কা বলুন, নেপাল বলুন, তাদের সঙ্গে ভারতের সম্পর্ক মজবুত হচ্ছে। এবং মালদ্বীপ, যে মুইজ্জু ভারত বিরোধিতাকে পুঁজি করে ক্ষমতায় এসেছিলেন, তিনিও ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চান, ভারতীয় ইনভেস্টমেন্ট হবে। ওই আর্কিপেলাগো, তাতে ভারতীয়রা যাচ্ছিলেন না। যখন ওই মুইজ্জুর কয়েকজন মন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন, তখন মুইজ্জু বোঝেন যে ভারতীয় টুরিস্টরাই যদি মলদ্বীপ না যায়, তাহলে তো মলদ্বীপের অর্থনীতি ভেঙে পড়বে। তিনি দৌড়ে আসেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ। এবং সব থেকে বড় কথা, চীনও কিন্তু ওই সীমান্ত সমস্যা নিরসন করতে তৎপর হয়েছে। এই যে স্পেশাল রিপ্রেজেন্টেটিভ পর্যায়ের 23তম বৈঠক হলো, তার আগে রাশিয়ার কাজান শহরে ব্রিক্স সামিটে 500 বৈঠকে শি জিনপিং আর মোদিজি কথা বলেছিলেন। তারপর জয়শঙ্কর আর ওয়াং ইর সাথে কথা হলো ব্রাজিলে G20, এবং তারপরে স্পেশাল রিপ্রেজেন্টেটিভের বৈঠক। 6 দফা বিষয়ে মোটামুটি আলোচনা হয়েছে। ঐক্যমত্য হয়েছে কিনা জানি না, চীন দাবি করছে ঐক্যমত্য হয়েছে, কিন্তু ভারতের বিদেশ মন্ত্রক এখনো এই কনসেনসাস শব্দবন্ধটা ব্যবহার করেনি। আমাদের কি লাভ যে নাথুলা দিয়ে আবার বাণিজ্য শুরু হবে, মানস সরোবর কৈলাসে তীর্থযাত্রীরা যেতে পারবেন, এবং সীমান্তে ডি এনগেজমেন্ট, ডি এসকালেশন এবং ডিমিলিটারাইজেশনের জন্য দুপক্ষই কথা বলছে। দেখুন, জামাতে ইসলামের একটা 15 সদস্যের দল চীনে গিয়েছিল। চীন কিন্তু পরিষ্কার বলে দিয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে তারা বাংলাদেশকে সমর্থন করতে পারবে না, এবং ভারতের সঙ্গে তাদের সম্পর্ককে খারাপ করতে চায় না। বাংলাদেশের
বিষয়ে নাক গলিয়ে। তাই অগতির গতি পাকিস্তান, পাকিস্তান নিজে জঙ্গি হানায় বিধ্বস্ত। 71 সালে 16ই ডিসেম্বর 93,000 সৈন্য নিয়ে নিয়াজি আত্মসমর্পণ করেছিলেন। তার 43 বছর পরে 2014 সালে 16ই ডিসেম্বর পাকিস্তানের পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে তেহরিকি তালিবান পাকিস্তান হামলা চালালো। 150 জন মারা গিয়েছিলেন। অত্যন্ত দুঃখজনক ঘটনা। তার মধ্যে বাচ্চা বাচ্চা ছেলে ছিল, শিক্ষক অশিক্ষক ছিল। মূলত সেনাদের পরিবারের ছেলেরাই ওখানে পড়ে। তাহলে 16ই ডিসেম্বর পাকিস্তানের জাতীয় জীবনে একটা লজ্জার দিন, একটা আতঙ্কের দিন। যে পাকিস্তান 30 লক্ষ বাঙালিকে খুন করেছিল, 2 লক্ষ মহিলার সম্মান লুট করেছিল, যে পাকিস্তান গণহত্যার জন্য এখনো বাংলাদেশের কাছে ক্ষমা চায়নি, সেই পাকিস্তানের সঙ্গে মাখামাখি করার একটাই উদ্দেশ্য, যে বাংলাদেশের নামটা পরিবর্তন করা, ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান। কারণ বাংলাদেশের সৃষ্টি বাঙালি জাতীয়তাবাদ, বাংলা জাতীয়তাবাদ, এটা জামাত, রাজাকার, হিজবুত এরা মানে না। এরা জিন্নার দ্বিজাতি তত্ত্বের সমর্থক। 47 সালে ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল ভারতবর্ষ, সেটাকেই তারা মনে করে যে ওটাই ঠিক ছিল। তারপর দ্বিজাতি তত্ত্বের মূলে কুঠারাঘাত করে ভাষার দাবিতে, বাংলা জাতীয়তাবাদের দাবিতে বাংলাদেশের পত্তন। জঙ্গি, জিহাদি, রাজাকার এরা তো পছন্দ করবে না। বাংলাদেশে এরা জোক সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, খুব মজার, যে ছেলেদের কখনো মায়না জিজ্ঞাসা করবেন না, মেয়েদের কখনো বয়স জিজ্ঞাসা করবেন না। আর 71 সালে মুক্তিযুদ্ধে জামাতে ইসলামীর ভূমিকা ছিল, ভুল করেও এই প্রশ্ন তাদেরকে করবেন না। অর্থাৎ বাংলাদেশের মানুষই এগুলো ছড়াচ্ছেন সমাজ মাধ্যমে। আমি এখনো বিশ্বাস করি যারা এখানে দাপিয়ে বেড়াচ্ছেন তারা কিন্তু বাংলাদেশের সিংহভাগ মানুষের প্রতিনিধি নন। বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভারতের সঙ্গে সুসম্পর্ক চান, সাংস্কৃতিক আদান প্রদান চান, বাণিজ্যিক আদান প্রদান চান, এবং ভারতকে তারা বন্ধু রাষ্ট্র বলে মনে করেন। মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা যদি কেউ অস্বীকার করে, তার থেকে নির্লজ্জ, বেহায়া, মাতৃজঠরের লজ্জা আর দ্বিতীয় কেউ হতে পারে না। মুক্তিবাহিনীকে পরিপূর্ণভাবে সহায়তা করেছিল ভারতীয় সেনাবাহিনী, এবং খান সেনা যখন বাঙালিদের উপর অত্যাচার করছে, ইন্দিরা গান্ধী সারা বিশ্ব ঘুরে পাকিস্তানের এই অত্যাচারের বিরুদ্ধে জনমত সংগ্রহ করেছিলেন। এমনকি নিক্সন কিসিঙ্গারের বঙ্গোপসাগরে 7 ফ্লিট পাঠানোর হুমকিকে অগ্রাহ্য করে বাংলাদেশে সেনা অভিযান করেছিলেন পাক বাহিনীর বিরুদ্ধে। তার পরিণতিতে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই ইতিহাস জঙ্গি জিহাদিরা মুছে দিতে চাইলেও কোনোদিন এই ইতিহাস মোছা যাবে না, এটাই বাস্তব। কিন্তু ইউনুসের ভান্ডাফোড়, ইউনুস যে এরা ধূর্ত, বদমাইশ, চশমখোর, সুদখোর এবং অত্যন্ত লোভী, গতবীর্য বৃদ্ধ, 5ই আগস্টের পর থেকে এই কাল পর্বে আপনারা নিশ্চয়ই সেটা বুঝেছেন। কোনো ঢাকঢাক গুড়গুড় না করে এখন ও সরাসরি পাকিস্তানের কোলে উঠে বসেছে। পাকিস্তানের কোলে উঠে বসার অর্থ হলো বাংলাদেশের স্বাধীনতা, স্বতন্ত্র অস্তিত্বকে অস্বীকার করা। সেটা ইউনুস সচেতনভাবে করছেন। বাংলাদেশের সিংহভাগ মানুষের সমর্থনের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের সিংহভাগ মানুষ ইউনুসের এই ভূমিকাকে সমর্থন করেন। আপনি যে কোনো সময় একটা সার্ভে করুন, একটা ওপিনিয়ন পোল করুন, দেখবেন যে বাংলাদেশের মানুষের সিংহভাগ পাকিস্তানের সঙ্গে এই রকম মাখামাখি পছন্দ করে না। কারণ পাকিস্তানের জিডিপির পরিমাপ হয় মৌলবাদ দিয়ে, রপ্তানির পরিমাপ হয় টেরোরিজম দিয়ে। তাহলে পাকিস্তানের নতুন দোসর বাংলাদেশকেও দুনিয়া এইভাবেই অভিহিত করবে। মৌলবাদীদের যেরকম রমরমা, যেভাবে ধর্মীয় সংখ্যালঘুদের আক্রমণ হচ্ছে, যেভাবে মুক্তমনাদের আক্রমণ করা হচ্ছে, তাহলে মৌলবাদ তো দাপিয়ে বেড়াচ্ছে।
আর টেরোরিজম তো এক্সপোর্ট করছে। এই তো আমাদের মুর্শিদাবাদ, আসাম, কেরল থেকে যে ধরা পড়লো আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিরা, জসিমউদ্দিন রহমানের সমর্থক, তাহলে তারা টেরোরিজম এক্সপোর্ট করছে বাংলাদেশের মাটি থেকে। তাহলে পাকিস্তানকে যেমন টেরোরিজম, এক্সট্রিমিজমের, অর্গানাইজ ক্রাইমের ধারক ও বাহক বলা হয়, বাংলাদেশকেও কিন্তু সেই একইভাবে দুনিয়া চিহ্নিত করবে এবং করতে শুরু করে দিয়েছে। পশ্চিমী সংবাদ মাধ্যম, পশ্চিমের বিভিন্ন দেশ ইউনূসের উপর খড়গহস্ত। তারেক জিয়া বলে একটা আর্মি অফিসার ছিল যে মুক্তমনা ব্লগার অভিজিতের খুনের সঙ্গে যুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল, গ্রেপ্তার হয়েছিলেন, পালিয়ে গিয়েছিলেন, এখনো তাকে ধরা যায়নি। তাকে দেখলাম সমাজ মাধ্যমে লাইভে বক্তব্য রাখছেন। এই হচ্ছে বাংলাদেশের মৌলবাদী শক্তির চরিত্র। অতএব আমাদের সাবধানে থাকতে হবে। আপনার পাশের ঘরে জঙ্গি জিহাদিরা আছেন কিনা আপনি তো জানেন না। অজিত চৌধুরী সংবাদও বলেছেন যে মুর্শিদাবাদ, বাংলা, এই মালদা, দিনাজপুরকে এক্সটেন্ডেড বাংলাদেশের দাবি উঠতে পারে এবং মৌলবাদের যে মাথাচাড়া দিচ্ছে বাংলাদেশের মাটিতে, সেই মৌলবাদকে তারা এক্সপোর্ট করে ভারতে বিশৃঙ্খলা, সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির পরিকল্পনা নিতে পারে বাংলাদেশের জঙ্গি জিহাদিরা। তাই এখন সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের বেঁধে বেঁধে থাকতে হবে জাতীয় সুরক্ষা, নিরাপত্তা এবং 140 কোটি ভারতবাসীর নিরাপত্তার স্বার্থে। নান্য পন্থা এছাড়া আর অন্য কোনো রাস্তা আমাদের সামনে নেই।